এবার বলি, যিনারা ট্রাইব্যুনালে আছেন ওনাদের মধ্যে অনেকে আতঙ্কিত। আমি একটা কমেন্ট দেখানোর চেষ্টা করছি, আপনাদের স্ক্রিনে দেখুন। পুলিশ কল করছে যারা ডিলিটেড ভোটার এবং যারা ট্রাইব্যুনালে আছেন তাদের নাকি ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে, পুলিশ ধরে নিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তাদের সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করা হবে, তাদের সরকারি সুযোগ সুবিধাগুলো তো দেওয়া হবেই না, তাদের চাকরি চলে যাবে, তাদের আপনার যে সরকারি আপনি রেশন পানি পান সেগুলো বন্ধ করে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। তো চারপাশে মানুষ ভীষণভাবে আতঙ্কিত রয়েছে এ কারণে, এবং চারপাশে এটা নিয়ে একটা ক্যাওস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি কিন্তু জেনে বুঝে কিছু নেতা টাইপের লোকজন দলীয়ভাবে এটাকে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আপনাদের আশ্বস্ত করে দুই একটা কথা বলতে চাই। দেখুন, আপনি যখন ট্রাইব্যুনালে আছেন, ট্রাইব্যুনাল একটা বিচার প্রক্রিয়া, ট্রাইব্যুনালে আপনি কি করবেন, ট্রাইব্যুনালে আপনার নাম যদি ট্রাইব্যুনালেও ডিলিট হয় তারপরেও আপনার কী করণীয় সে সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, কারো কথায় কান না দিয়ে আপনি আতঙ্কিত হবেন না। আপনি ট্রাইব্যুনালে আছেন মানে একটা বিচার প্রক্রিয়ার অধীনে আছেন। যতক্ষণ বিচার প্রক্রিয়ার অধীনে আছেন আপনার অপরাধ, এক্ষেত্রে তো অপরাধ নয়, আপনি যে অবৈধ ভোটার এটা যতক্ষণ প্রমাণ হয়নি ততক্ষণ কেউ আপনাকে থানাতেও নিয়ে যেতে পারবে না, কেউ আপনাকে ডিটেনশন ক্যাম্পে ভরার কথাও বলতে পারবে না। যারা বলছে তারা বোগাস বলছে, এটা জেনে রাখুন। কেউ আপনার কোনো সুযোগ সুবিধা, আপনার আপাত সুযোগ সুবিধাগুলো যেগুলো সরকারিভাবে দান করা হয়ে থাকে, অনুদান বলে সেগুলোকে ওনারা অফ রাখতে পারে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু আপনার চাকরিও আপনার সাসপেন্ড হবে না। যদি সাসপেন্ড করে তাহলে আপনার রাস্তা আছে খোলা, আপনি লড়াইটা করতে পারেন। আপনি হাইকোর্ট আছে, আপনি হাইকোর্টে যাবেন, রিট পিটিশন ফাইল করবেন। এবার বিস্তারিত প্রসেসটা বলি। দেখুন, আপনারা হয়তো শুনে থাকবেন যে আইনের দৃষ্টিতে বিচার প্রক্রিয়াটা কেমন হয়। যে একজন যদি অপরাধী ধরা পড়ে, ওনার নামে যদি কেস কেউ ফাইল করে এবং উনি যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকেন, তো যতক্ষণ না ওনার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়ে উনি দোষী সাব্যস্ত হচ্ছেন ততক্ষণ ওনাকে দোষী বলা যায় না। উনি যদি দোষটা করেও থাকে এবং ওনার যদি 3 বছর 5 বছর ধরে বিচারের শুনানি চলে, সেই শুনানি চলাকালীন ওনাকে আপনি দোষী বলতে পারবেন না, কারণ শুনানি এখনও কমপ্লিট হয়নি, কোর্ট এখনও ওনাকে দোষী সাব্যস্ত করেনি, অতএব পাবলিক ওনাকে দোষী বলার কেউ নয়। এ কারণে ট্রাইব্যুনালে আপনি আছেন বিচারাধীন, আপনার বিচার এখনও সম্পন্ন হয়নি, আপনি ডিলিটেড ভোটার হতেই পারেন। বেশিরভাগ ডিলিটেড ভোটারকে অন্যায়ভাবে ডিলিট করা হয়েছে, সেটা ট্রাইব্যুনালে যে হিয়ারিং হচ্ছে সেখানে আবার প্রমাণিত হয়ে যাচ্ছে। প্রায় 99% মানুষ ওখান থেকে মুক্ত হয়ে ফিরে আসছেন। অতএব বুঝতেই পারছেন যে আপনি যখন বিচার প্রক্রিয়ার অধীনে রয়েছেন, আপনাকে কেউ কোথাও কোনো ডিটেনশন ক্যাম্পে ভরতে পারবে না, আপনাকে কেউ থানায়ও নিয়ে যেতে পারবে না। কিন্তু থানা থেকে যে কল করছে, তাহলে সেগুলো কি? থানা থেকে যে কল করছে এগুলো অরিজিনাল। আমার কমেন্ট বক্সটা আপনি দেখবেন ইউটিউব চ্যানেলে, ওখানে থানা থেকে কল করছে। থানা থেকে আপনাকে বলেছে এই কথাটাই, যদি কল করে তাহলে আপনার আতঙ্কিত না হয়ে থানা থেকে আপনাদেরকে বলেছে আপনি থানায় এসে হাজিরা দিয়ে যান। সেই কাজটা আপনি করবেন, এটাকে অ্যাভয়েড করবেন না। কেন এই কাজটা করা হচ্ছে? কারণ হতেই পারে যারা ডিলিটেড তাদের মধ্যে 1-2 জন অবৈধ আছেন এবং তারা এই সুযোগে এখান থেকে, এই দেশ থেকে পালিয়েও যেতে পারেন, বা অন্য কোনো স্টেটে হয়তো পালিয়ে গেলেন, তাকে খোঁজাটা মুশকিল হতে পারে। যারা অরিজিনালি অনুপ্রবেশকারী এবং অবৈধ অনুপ্রবেশকারী তাদের ক্ষেত্রে এটা আতঙ্কের হতে পারে। যারা বৈধ তারা আতঙ্কিত হবে না, আপনারা যাবেন থানায় দেখা করে চলে আসবেন। আপনাকে হাজিরা দিতে বলছে, মানে আমি ব্যাখ্যা করে আপনাদেরকে বলেই দিলাম যে যদি একজনও অবৈধ অনুপ্রবেশকারী থেকে থাকে এবং উনি যদি ভয়ে এখান থেকে অন্য জায়গায় চলে যান, অন্যত্র চলে যান, তাহলে তাকে পরবর্তীতে খোঁজাটা তো বেশ দুষ্কর ব্যাপার হবে। এ কারণে ওনাদের জন্য সবাইকেই প্রায় বলা হচ্ছে, যারা ডিলিটেড আছে তাদেরকে থানা থেকে ফোন করে বলা হচ্ছে যে আপনি এসে উইকলি একটা হাজিরা দিয়ে যাবেন থানায়। তার মানে এটাই যে আপনি এখানে আছেন যতদিন না বিচার প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, আপনি এসে থানায় একটা করে উইকলি একটা করে হাজিরা দিয়ে যাবেন, বা উইকলি বা মান্থলি ওনারা যেটা বলবেন সেটা আপনারা শুনবেন। ওনাদের কথাকে এক্ষেত্রে আপাতত অ্যাভয়েড করবেন না যতদিন না আপনার শুনানি প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, এবং শুনানি পুরো কদমে প্রায় শুরু হয়ে গেছে। আপনাদের শুনানিগুলো কিন্তু হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা ইন্ডিয়ান, যারা অথেন্টিক ভোটার, আপনাদের ডকুমেন্টগুলোতে যতই ভুল থাকুক, ডকুমেন্টগুলোতে আবারও বলছি, আপনাদের ডকুমেন্টগুলোতে নামের মিসম্যাচ, অক্ষরের মিসম্যাচ যতই থাকুক, আপনাদের কিন্তু ডিলিট করছে না, আপনাদের ডিলিট করবে না। শুধুমাত্র বয়সের ব্যবধানটা দুই ভাই বোন বা ভাইয়ে বা বোনে যদি খুবই কম হয়, বা ছেলে বাবাতে যদি খুবই কম হয়, যেটা হচ্ছে এক প্রকার অযৌক্তিক, সেক্ষেত্রে ডিলিট করছে। কিন্তু ডিলিট মানে আপনার এখানেই শেষ নয়, এরপরেই কিন্তু আপনি কোনো লয়ার ধরে আপনার আরও যে পেপারস আছে সেগুলো নিয়ে আপনি কিন্তু রিট পিটিশন ফাইল করতে পারেন হাইকোর্টে কিংবা সুপ্রিম কোর্টে। সেখানে আপনার লড়াইয়ের যে মূল স্তম্ভ সেটা হবে কি, আপনার কোনো বার্থ সার্টিফিকেট নেই,
তাহলে এই যে ডকুমেন্টগুলো আপনার ভোটার কার্ড এবং আধার কার্ডে যে ডেট অফ বার্থ বসানো আছে, এটা কিন্তু আন্দাজে বসানো আছে এবং এটা সরকারিভাবে সবাই জানে। ১/১/১৯৯৫ সালে ওনার বয়স ছিল এত, এটা তো আন্দাজে বসানো বয়স। এর উপরে বেস করে আমাদের দুই ভাইয়ের বয়সটা নির্ধারণ করা হচ্ছে 2 মাস ব্যবধান। এটা স্যার ঠিক নয়। তো ট্রাইব্যুনাল এত বিচার করছে না, এই জায়গাটাতে ডিলিট করে দিচ্ছে, একজনকে আবার তালিকায় ফিরিয়ে দিচ্ছে, মানে বৈধ ঘোষণা করছে, আরেকজন ডিলিট থাকছে। কিন্তু উনি আবার উকিল ধরে কিন্তু রিট পিটিশন ফাইল করতে পারেন হাইকোর্টে কিংবা সুপ্রিম কোর্টে। কিন্তু প্রথমে হাইকোর্টেই রিট পিটিশনটা ফাইল করার চেষ্টা করবেন, সুপ্রিম কোর্ট ডিরেক্ট যাবেন না। কারণ একটা লাভ মেরে অন্য জায়গায় গেলে ওনারা আবার আপনাকে পুশ ব্যাক করে দিতে পারে যে আপনি হাইকোর্ট হয়ে আসুন। তো সেক্ষেত্রে আরও আপনার যে প্রসেসটা সেটা লেন্দি হবে, খরচাটা বেশি হবে। আপনি হাইকোর্টেই রিট পিটিশনটা ফাইল করুন এবং সেখানেই আপনি সমাধানটা পেয়ে যেতে পারেন, এবং আশা রাখছি 90% যে ওখানেই আপনি সমাধানটা পেয়ে যাবেন। এবার ট্রাইব্যুনাল হিয়ারিংটা কীভাবে হচ্ছে সেটা একটু ব্যাখ্যা করে বলি, এবং কী কী ডকুমেন্টস আপনারা ট্রাইব্যুনালে দেখাবেন সেটা একটু ব্যাখ্যা করে বলি। ট্রাইব্যুনালে যাওয়ার আগে যারা 28 তারিখ ডিলিটেড আছেন তাদের একটা নিউজ দিয়ে রাখি। 28 তারিখ যারা ডিলিটেড আছেন বা নো ম্যাপিং স্পেশালি, তারাই তো 28 তারিখের আগে বা 28 তারিখে ডিলিটেড আছেন বা তার আগেই ডিলিটেড। এই নো ম্যাপিংদের ক্ষেত্রে কিন্তু ইদানিং আধার কার্ড চেয়ে পাঠানো হচ্ছে বিডিও অফিস থেকে, ইআরও সাহেবের তরফ থেকে। অতএব আপনাদের নিয়ে কোনো একটা হিয়ারিংয়ের ব্যবস্থা হয়তো বা চলছে। আধার কার্ড, অনলি আধার কার্ডটা চেয়ে পাঠানো হচ্ছে। গতকাল রাতেই চেয়ে পাঠানো হয়েছে আমার বুথ থেকে। তো এবার সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন যে আমার বুথ থেকে কেন চেয়ে পাঠানো হয়নি। আপনাদের বুথ থেকেও হবে, কখন হবে সেটা আমি জানি না, আপনাদের ইআরও জানে, আপনাদের বিডিও জানে, আপনারা ওখানে খোঁজ নিতে পারেন। কিন্তু চেয়ে পাঠানো হচ্ছে যারা নো ম্যাপিং তাদের আধার কার্ডগুলো কিন্তু অতি অবশ্যই দেবেন। এবং যদি আপনি চান আপনার আধার কার্ড না থেকে থাকে, আপনি ফিজিক্যালি গিয়ে ব্লক অফিসে ইআরও সাহেব বা বিডিও সাহেবের সঙ্গে দেখা করে এটা নিয়ে আলোচনা করবেন। ট্রাইব্যুনাল হিয়ারিংয়ের জন্য আপনি কী কী ডকুমেন্টস রেডি করবেন? অতি অবশ্যই প্রথমেই হচ্ছে আপনার আধার কার্ড, ভোটার কার্ড। আরেকটা ইম্পর্টেন্ট বার্তা, সেটা হচ্ছে অনেকের কিন্তু হিয়ারিং নাও হতে পারে। আপনি যে আধার কার্ড দিয়ে অ্যাপিলটা করেছেন, আপনার ভোটার কার্ডটাকে লিঙ্ক করে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, ওটা দেখিয়ে আপনাদের মধ্যে অনেকে কিন্তু অ্যাপ্রুভ করে দিতে পারে। আপনার নামে হিয়ারিং নোটিশ নাও আসতে পারে এবং আপনাকে হিয়ারিংয়ে নাও ডাকতে পারে। বোঝা গেল? যারা হিয়ারিংয়ে যাচ্ছেন তারা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্কুল সার্টিফিকেটস, বার্থ সার্টিফিকেটস এবং জমির কাগজপত্র যতগুলো আপনার আছে আপনি নেবেন। আপনি যাকে লিঙ্কেজ করেছেন, আপনি যদি সেলফ লিঙ্কড না হন, তার সমস্ত ডিটেলস নেবেন। এবং এই যে যাকে লিঙ্কেজ করেছেন, বাবা অথবা মা অথবা ঠাকুরদা অথবা ঠাম্মা, ওনার নামে যদি আপনার লিঙ্কেজে ভুল থেকে থাকে, তাহলে অন্য আপনার যে ব্লাড রিলেশনের, অন্য বলতে আপনার বাবাকে হয়তো লিঙ্ক করেছেন, এবার আপনার বাবার নামটাতে একটা অক্ষর মিসম্যাচ আসার জন্য আপনাকে ডিলিট করেছে, কিন্তু আপনার মার নামটা সঠিক আছে, তাহলে মারও ডিটেলসটা নিয়ে যাবেন এবং ওখানে বলবেন যে স্যার আমার মার নামটা কিন্তু ঠিক আছে, এই হচ্ছে আমার মা, এবং তারও প্রমাণ নিয়ে যাবেন যে উনি আপনার মা। যদি বাবা মা উভয়কেই লিঙ্ক করতে না পারেন, তাহলে ঠাকুরদা ঠাম্মা ইত্যাদিকে যে লিঙ্ক করেছেন সেই ঠাকুরদা ঠাম্মার ডিটেলসটাও নিয়ে যাবেন। যদি ঠাকুরদার নামে কোনো ভুল ভাল থাকে, নামের মিসম্যাচ থাকে এবং যার কারণে আপনি ডিলিট হয়েছেন, তাহলে ঠাম্মার ডিটেলসটা নিয়ে যাবেন, কিংবা দাদু কিংবা দিদা। আশা করি বোঝাতে পারলাম। যদি লিঙ্কেজের পার্সন আপনার তালিকায় উপস্থিত থাকে, আপনার ভয়ের কিচ্ছু নেই। নামে ভুল রয়েছে, বানানে ভুল রয়েছে, এগুলোর জন্য কিন্তু আপনাকে আটকাবে না। সুপ্রিম কোর্টের যে পরিষ্কার নির্দেশ আছে সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েওছিলাম যে একটা নামের বানানের ক্ষেত্রে, যে মিসম্যাচের ক্ষেত্রে অসংখ্য কারণ থাকতে পারে। তার মধ্যে হতে পারে একটা টাইপিং এরর, যিনি টাইপ করছেন তিনিও ভুল করতে পারেন। আপাতত যারা গ্যাজেট করতে আমার কাছে আসছেন আধার কার্ডে, তাদের প্রচুর পরিমাণে টাইপিং এরর। এই টাইপিং এররের দোষ যিনি করেছেন ওনাকে কিন্তু এখন ফলটা ভোগ করতে হচ্ছে না, ফল কিন্তু ভোগ করতে হচ্ছে যার আধার কার্ডে ভুলটা আছে তাদেরকে এখন সবাইকে গ্যাজেট করতে পাঠানো হচ্ছে। একটা ম্যাক্সিমাম অঙ্কের টাকা তাদের খরচ হচ্ছে, গাঁটের কড়ি খরচ হচ্ছে, এবং তারপরে তারা সেই গ্যাজেটটা করার পর গ্যাজেট নোটিফিকেশন নিয়ে আধার কার্ডটাকে সংশোধন করতে পারছেন। এবার একটু ভেবে দেখুন তো, এই আধার কার্ডটা কি ওরা নিজেরা টাইপ করেছিল? না, ওনার বাকি যে ডকুমেন্টগুলো আছে সেগুলোতে তো সঠিক নামটা আছে। তাহলে এই ডকুমেন্ট দেখেই তো আধার কার্ডটা তৈরি হয়েছিল, তাহলে সেখানে ভুলটা হলো কী করে নামের বানানে? তাহলে যিনি টাইপ করেছেন তিনি এর জন্য দোষী। কিন্তু এটা ইসিআই না বুঝুক, ইসিআইয়ের একটা উদ্দেশ্য সাধন করার ছিল, সেটা ওনারা করে ফেলেছে। কিন্তু ট্রাইব্যুনাল কিন্তু সেই পথে হাঁটছে না। ট্রাইব্যুনাল ওনারা এগুলো ভালো মানবিক দৃষ্টিতে বিবেচনা করে আপনার নামটা কিন্তু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। যাই হোক, টাইপিং এরর থাকতে পারে, প্রোনাউন্সিয়েশন এরর থাকতে পারে,
এই যে কারণে আমাদের নামের বানানগুলোতে ভুলভ্রান্তি ইত্যাদি এসে থাকে। তো এগুলো হচ্ছে কারণ। এই যে ডকুমেন্টসগুলো আপনি নেবেন সবগুলো অরিজিনালগুলো অ্যাকসেপ্ট করে আলাদা করে করবেন এবং অ্যাকসেপ্ট করে আবার জেরক্স করে নেবেন, ঠিক আছে? এবং ল্যান্ড ডকুমেন্টসগুলো অতি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। এগুলো কিন্তু আপনার লেগাসি প্রমাণ করবে। আপনার বাবার, আপনার ঠাকুরদা, ঠাম্মা যাদেরই ল্যান্ড আছে, যদি আপনি লেগাসিটা প্রমাণ করতে পারেন, লিঙ্কেজ ডকুমেন্ট থাকে, তাহলে ল্যান্ড যে ডকুমেন্টগুলো এগুলো আপনার কিন্তু সম্পদ। হতে পারে যে আপনাদের কারোরই 2002-এ নাম নেই, কিন্তু 1971 সালের তালিকায় আপনাদের নাম আছে, সেটা নিয়ে যাবেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট ডকুমেন্ট। এবং যদি পারেন, আমি ভিডিও করে রেখেছি আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলটাতে, লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। অতি অবশ্যই যদি আপনারা ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন, ইউটিউব থেকে ওই ভিডিওটা দেখবেন, অতি অবশ্যই আপনারা কিন্তু সার্টিফাই কপিটা বের করে আনুন। 1971, 1978, 1952, 1985, 1995 যে সালে আপনার বাবা, মা, ঠাকুরদা, ঠাম্মা যাদেরই নাম থেকে থাকুক না কেন, সেটা শুধু লিস্টটা নিয়ে যাবেন যদি আপনি সার্টিফাই কপিটা বের করতে না পারেন। এবং যদি সার্টিফাই কপিটা বের করে আনেন কলকাতা থেকে, আমি ভিডিও করে রেখেছি, প্রসেসটা খুব বেশি জটিল নয়, একদমই সিম্পল। এবং আপনি যদি কন্ট্যাক্ট করতে চান, আমি কন্ট্যাক্ট পার্সনের নাম্বারও দিয়ে দেবো, আপনি কন্ট্যাক্ট করতে পারেন। উনি সবার প্রথম আমাকে নিউজটা দিয়েছিল এবং উনি আমাকে প্রসেসটা বলে দিয়েছিল। তারপরে আমি প্রসেসটা নিয়ে ভিডিও বানানোতে অনেক মানুষ সেই সার্টিফাই কপিটা করে নিয়ে এসেছে। সেই সার্টিফাই কপিটাও কিন্তু আপনার একটা ডকুমেন্ট, এটা নিয়েও কিন্তু ট্রাইব্যুনাল হিয়ারিংয়ে আপনি উপস্থিত হতে পারেন। পরবর্তী ভিডিওটাতে আরও ট্রাইব্যুনাল সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ডিটেলসগুলো নিয়ে আসছি আমি। সেই অবধি আপনারা পাশে থাকুন, চ্যানেলটার ফলো করুন যদি ফেসবুকে দেখেন, এবং যদি ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই কটা দিন খুব ইম্পর্টেন্ট হতে চলেছে হিয়ারিংয়ের ক্ষেত্রে।